আমি কিছুদিন আগে আমি পার্থদের একটি ব্যাপারে পড়াশোনা করছিলাম। ওনার একটা বাড়ি ছিল, উনি এখনো ওখানে থাকেন খুব সম্ভবত। যে বাড়িটাকে দেখলে মনে হবে না কোনোদিন উনি জীবনে একটা মন্ত্রীর পদে ছিলেন, একজন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থদে। কোনোদিন দেখে মনে হবে না ওনার চাল চলন, ওনার আচার আচরণ, ওনার দৈনিক জীবনযাপন যেভাবে উনি লিড করেন। আরেকটা ছিল পার্থ চ্যাটার্জি, যিনি তার নিজের কুকুরের জন্য অব্দি একটা ফ্ল্যাট কিনে রেখেছিলেন। ডবল ডবল চাকরি হবে, এদিকে সবাই বেকার হয়ে গেল, কি বলবো। হ্যাঁ, ডবল ডবল চাকরি হবে উনি যেমন বলেছিলেন, সত্যি তো। আবার ডবল ডবল করে পরীক্ষা দিতে হচ্ছে। যিনি একবার পরীক্ষা দিয়েছিলেন তার আবার চাকরি চলে গেল, আবার তাকে পরীক্ষা দিয়ে আবার একটা করে চাকরি দিতে হবে। এই তো ডবল ডবল চাকরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজ থেকে 4 বছর আগে বলেছিলেন, সেটা তিনি করে দেখিয়েছেন। তবে খারাপ লাগে এটা ভেবে যে একটা প্রজন্ম কিভাবে নিজের হাতে উনি ধ্বংস করে দিচ্ছেন, শুধু এসএসসি বলে নয়। আমরা কিছুদিন আগে দেখলাম ওই বারুইপুর না ক্যানিং খুব সম্ভবত, একটি মহিলা 14 বছরের একটি মেয়ে স্কুলের ন্যূনতম 240 টাকা দিতে পারেনি বলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, রিক্সা চালকের একটি মেয়ে। মিড ডে মিলের দুর্নীতির কথা বলো। একটি বাচ্চা ছেলের মুখের খাওয়ার অব্দি এরা কেড়ে নিচ্ছে তৃণমূলের নেতারা। কখনো খাবারে সাপ পাওয়া যাচ্ছে, কখন টিকটিকি পাওয়া যাচ্ছে, কখন আরশোলা পাওয়া যাচ্ছে। তাহলে কোন জায়গায় এরা দুর্নীতিটা করেনি? শিক্ষা ব্যবস্থা তো ছেড়ে দিচ্ছি, স্বাস্থ্য বলো, বাসস্থান বলো, খাদ্য বলো, কোন জায়গায় এরা ছেড়েছে? একটা প্রজন্ম, আগামী প্রজন্মকে এরা ধ্বংস করে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ দেখো, যে দল কখনো আদর্শ নিয়ে আসে না, আদর্শ নিয়ে চেয়ারে বসে না, তারা ভাবেন আমাদের হয়তো বেশিক্ষণ আমরা স্থায়ী হতে পারবো না, বেশিক্ষণ চেয়ারে বসতে পারবো না, আমরা যতদিন আছি লুটে পুটে খেয়ে নিই। এই বিশ্বাসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা যারা এখন তৃণমূলপন্থী হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে সেই রীতিনীতি মেনে চলছেন। একটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ, না শিক্ষামন্ত্রীর মুখে কোনো কথা আছে। এসএসসির কাছে বারবার সাংবাদিকরা যখন প্রশ্ন করছে আপনারা এতদিন সময় পেলেন, চাল কাপড় আলাদা করতে পারলেন না কেন, তখন বলছে যা বলার তো আদালত বলেছে। কি মানে এই ধরনের দায় সারা উত্তর। আর মমতা ব্যানার্জি একেবারে প্রেস করে বলে দিলেন এটা বামেদের দোষ। কিন্তু প্রশ্ন এখানেই যে এসএসসি রাজ্যের সরকার চলছে, রাজ্যে মমতা ব্যানার্জির, বামেদের দায়। এবং বিজেপির কথাও বললেন বটে, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল টোবেল দেবেন বললেন। প্রথম কথা দেখুন, অনেকগুলো ফ্যাক্টর আছে। বামেদের দোষ উনি বলেছেন, মানে আমি তো অবাক হতাম না উনি যদি বলতেন এতে আবার জ্যোতি বসুর দায় আছে। কারণ জ্যোতি বসু 1997 সালে এসএসসি তৈরি করেছেন। এসএসসি সিপিএম তৈরি না করলে, সিপিএম যদি এসএসসি তৈরি না করতো তাহলে আজকে এসএসসি জন্মাতো না, আর এসএসসি না জন্মালে আজকে স্ক্যামটাই হতো না। তাই এই স্ক্যামের সাথে কোনো না কোনোভাবে সিপিএম জড়িত, এটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মিন করলেন, আমি জানি না। তারপরে উনি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দিতে হবে। সত্যি তো, এরকম একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা চিটিংবাজ মহিলাকে সবার সামনে প্রকাশ্যে যিনি নিয়ে এসছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে তো একটা নোবেল দেওয়া উচিতই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ কিছু কারণের জন্য তাকে অস্কার দেওয়া উচিত। যেভাবে মানুষের সামনে দরদি মুখ্যমন্ত্রী হয়ে সেদিন প্রেস কনফারেন্স করলেন, যেভাবে মানুষের সামনে ওই যুবক যুবতীদের বললেন যে 7ই এপ্রিল খুব সম্ভবত ওনাদের সাথে আবার মিটিং করবেন। আপনি ভাবুন তো, কিছুদিন আগে এই চাকরি প্রার্থীরা নবান্নে গিয়েছিলেন, 5টা মিনিট সময় চেয়েছিলেন, পুলিশ দিয়ে পেটানো হয়েছিল, এদেরকে লাঠি দিয়ে পিটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় পিটিয়েছিলেন। কিছুদিন আগে করুণাময়ীতে রাতের বেলা শিক্ষার্থীরা এবং যারা আগামী প্রজন্মের যারা শিক্ষক শিক্ষিকা, তাদেরকে পেটানো হয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় দরদি সাজছেন। এই অভিনয়গুলোর জন্য ওনাকে অন্তত 10-12টা অস্কার দেওয়া উচিত। উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দিবেন কি দিবেন না আমি জানি না। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি একবার মাথায় নিয়ে নেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকাবেন, উনি কখন আর বেলটা পাবেন না। উনি নোবেল দিবেন না ঠিক আছে, উনি হয়তো নোবেল পাবেন কি পাবেন না জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন আর বেলটাও পাবেন না। এটা যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য একবার মাথায় ঢুকিয়ে নেন। এই হচ্ছে দুর্নীতির অবস্থা পশ্চিমবঙ্গে। শিক্ষামন্ত্রী কি এখানে, আমি আমি কুণাল ঘোষের একটা পুরনো ভিডিওর কথা বলছি, যেখানে তিনি বলছিলেন যে এই পার্থই দায়ী। এবার এই পার্থ চট্টোপাধ্যায় জেলে, তার জায়গায় এলেন ব্রাত্য বসু। মানে এই যে টাকা পাওয়া গেল, তারপরে তার বাড়িতে বাড়ির খোঁজ পাওয়া গেল, এই পার্থ চট্টোপাধ্যায় কোনো দায় নেবেন না। এখন এখন জেলে তিনি আছেন, এবং তারপরে তার উত্তরসূরি হিসেবে ব্রাত্য বসু, এরা কোনো দায় কি নেবেন না? দেখুন, কুণাল ঘোষের কথা যদি আপনি বলেন, আমি দেখেছিলাম আরজি করের আন্দোলনে কি উনি কিভাবে সবার সামনে এগিয়ে নির্লজ্জ বেহার মতো এসে ডিফেন্ড করেছিলেন। যাদবপুর কাণ্ডে যখন এই ব্রাত্য বসু গাড়ি চাপা দিয়ে দিলেন, তখন কিভাবে এসে ডিফেন্ড করেছেন। কিন্তু এই ক্ষেত্রে আমি জানি না কুণাল ঘোষের পার্থবাবুর উপর কি আলাদা রাগ আছেন, এই ক্ষেত্রে কিন্তু ওনাকে এসে সামনে ডিফেন্ড করতে আমরা দেখছি না। যে মানুষটা দলের নেতা নেত্রীদের ডায়রিয়া হলে যে মানুষটা খিচুড়ি বলে চেটে নেয়, সে আজকে দলের পাশে নেই। একটা কোনো মন্তব্য আমরা সামনে এসে দেখতে শুনছি না। সেখানে একমাত্র একজনই লড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছি, সে হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। সেখানে কুণাল ঘোষের কোনো আমরা একটা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এখানে এটা তো একটা প্রশ্ন হয়। এবং ব্রাত্য বসুর কথা বলছেন, দেখুন উনি আর আলাদা করে কি বলবেন? মুখ্যমন্ত্রী যখন নিজেই সামনে থেকে এসে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আর উনি কি করবেন? আর ওনাকে প্রশ্ন করতে গেলে তো আরো একবার গাড়ির তলায়, আমাদের চাকার তলায় চলে যেতে হবে। ওনাকে প্রশ্ন না করে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছেন সেগুলোকেই আমরা
ব্রাত্য বসুর কথা হিসেবে আমরা আলাদা করে মানে আলাদা করে আর ব্রাত্য বসু কি বলবেন জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই ব্রাত্য বসুর কথা হিসেবে আমরা তুমি ধরছি। দেবাংশুর কথা বললে, দেবাংশু কিন্তু গুরুত্বপূর্ণ যে পোস্ট করলো যে গ্রামের মধ্যে দু চারটে দুষ্টু লোক বা খারাপ লোক ঢুকে গেলে পুরো গ্রামটা পুড়িয়ে দেওয়া হবে কিনা। তো এই প্রসঙ্গে এই যে যোগ্য অযোগ্য বাছা গেল না বলে সব বাতিল, এই প্রসঙ্গটা তিনি ওইভাবে ব্যাখ্যা করেছেন। এ সম্বন্ধে তোমার দেখুন, অভিমত? গ্রামে দুটো চোর ঢুকছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সরকার জানেন যে চোরটা কারা। তাহলে যদি দেবাংশু ভট্টাচার্যের কিংবা তার দলের এই ভয়টা থাকে পুরো গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এসে ওই দুটো চোরের নাম কেন বললেন না? চোরের নামগুলো বলে পুরো গ্রামটাকে কেন বাঁচিয়ে দিলেন না? প্রশ্ন তো এইখানেই। এবং এসএসসি যারা চাকরি প্রার্থী যোগ্য অযোগ্য, বিশেষ করে যোগ্যদের এটা প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কিংবা এসএসসি চাইলে যৌথভাবে ওরা ওরা কিন্তু সেই যোগ্য কিংবা অযোগ্য সেই লিস্টটা অন্তত দিতে পারতো সামনে। ওই লিস্টটা দিলেই আজকে যে মরা কান্না মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদছেন যে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি করছেন, রাম বাম এরা কি করছে, বাংলার বাংলার বঞ্চনা, বাংলার ছেলেদের বঞ্চনা। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন ওনাকে ক্রিটিসাইজ করা মানে বাংলাকে ক্রিটিসাইজ করা। উনি অক্সফোর্ড যাওয়ার আগেও একই কথা নবান্নের প্রেস কনফারেন্স থেকে বলেছিলেন। ওনাকে প্রশ্ন করা মানে উনি ভাবেন বাংলাকে প্রশ্ন করা, ওনাকে প্রশ্ন করা মানে বাংলাকে প্রশ্ন করা নয়। ওনাকে যদি কেউ অসম্মানও করে ওটা বাংলার অসম্মান নয়। যাই হোক, ওনাকে ওনার কথা আলাদা করে কি বলবো। যাই হোক, যেটা এখন এবারে দেবাংশুরা যেটা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যে অযোগ্য চাকরি প্রার্থী যাদেরকে এখন কোর্ট বলেছে, যারা টেন্টেড প্রমাণিত, যারা প্রমাণিত অভিযুক্ত, যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং তারা আর ভবিষ্যতে পরীক্ষায় বসতে পারবে না। তাদেরকে তো তাদের আলাদা করে কি শাস্তি হবে আলাদা তো আছে। তাহলে এখন দেবাংশুরা প্রশ্ন করছে যে যদি অযোগ্য এখানেই প্রমাণিত হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বাকিরা যোগ্য প্রমাণিত হয়ে যাচ্ছে, তাহলে তাদের কেন চাকরি দেওয়া হলো না? এই জিনিসটা বারবার দেবাংশুরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যতবার ওরা গোলাবে ততবার আমাদের এটা বলতে হবে যে এখানে দুর্নীতিটা তিন রকমের হয়েছিল। একটা তো প্রমাণিত অভিযুক্ত অযোগ্য চাকরি প্রার্থীরা, ওটা একদিকে, আরেকটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য। এই যোগ্য অযোগ্য যেখানে মিশে আছে, সেই দায়িত্বটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের সামনে এসে এটা করার। এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেননি, এবং কেন করেননি এটাও আমাদের বুঝতে হবে কেন করেননি। কারণ আমাদের প্রত্যেকের এটা বিশ্বাস যে যোগ্য অযোগ্যের যে লিস্টটা, যেটা খিচুড়ি হয়ে পাকিয়ে আছে, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অযোগ্যদের লিস্টের নাম দিতেন, সেখানে হয়তো সংখ্যাটা দাঁড়াতো 100 জনের মধ্যে 10 জন হয়তো যোগ্য, 90 জন অযোগ্য। তাহলে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় লিস্টটা যদি দেন, তাদের গালে আরো কালি চুনকালি পড়বে এবং কোর্ট আরো কিভাবে ভৎসনা করবে, জনগণের সামনে মুখ পুড়বে। এই ভয় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করলেন না এবং যোগ্য অযোগ্যদের চাকরি প্রার্থীদের আলাদা করে লিস্ট বের করলেন না। এবং একটা ভয় তো ওনার কাজ করে যে যে চাকরি প্রার্থী, যে অযোগ্য চাকরি প্রার্থীদের আজকে কোর্ট বলেছে যে তোমরা তোমাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলো, আজকে ওরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দলের নেতাদের কলার ধরে প্রশ্ন করে যে আপনি আপনাদের যে টাকাটা দিয়েছি সেটা আমাদের ফেরত দিন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নিয়ে নেতা নেত্রী যারা এতদিন ধরে দুর্নীতি করেছে তারা কোথায় যাবে? সেক্ষেত্রে আমরা আরো একটা কথা বলছি, আবার যে এসএসসির পরীক্ষাটা 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে নেওয়ার কথা, সেখানেও এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে দুর্নীতি করতে পারেন এবং এই অযোগ্যদের আবার তাদের চাকরিতে বহাল করানোর জন্য তাদেরকে আবার পাস করিয়ে দিতে পারেন। সেই জন্য আমরা বলছি, বারবার এই কথা জোর দিয়ে বলছি, সুপ্রিম কোর্ট বিচারপতির নেতৃত্বে যেন একটি কমিটি গঠন করা হয়, যে কমিটির দ্বারা এই পরীক্ষাটি পুরো দেখাশোনা হবে, মনিটর করা হবে এবং এই পরীক্ষাটা হবে। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, একটা চোর যে চুরি করে একবার চুরি করে তার সারা জীবনে চুরি করার সেই স্বভাবটা থেকে যাবে। ও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল কখনো চেঞ্জ হবে না। তাই আমার বিশ্বাস যদি বিচারপতি এই কাজটি না করতে পারেন, তাহলে কিন্তু আরো একটা পরবর্তীকালে আরো একটা সামাজিক বিপর্যয় তৈরি হবে। এখন তো একটা সামাজিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনি ভাবুন, যে ছেলে মেয়েটা যে আজকে পড়াশোনা করলো, যে একটা যোগ্য চাকরি প্রার্থীর কথা বলছি, সে আজকে 6-7 বছর সার্ভিস করলো, 3-4 বছর ধরে পড়াশোনা করলো, প্রিপারেশন নিল, তারপরে 6 বছর চাকরি করলো, অর্থাৎ তার জীবনে 9-10 বছর প্রায় ওইখানে কেটে গেছে। অর্থাৎ সেই ছেলেটার বা মেয়েটার বয়স আজকে হবে প্রায় 30-35, কারোর 40 অব্দি হয়ে গেছে। আজকে সেই ছেলেটা যাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলো, সেই ছেলেটা আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? না কোনো কর্পোরেট সেক্টরে কাজ পাবে, কারণ কর্পোরেট সেক্টরে 40 বছর বয়সে কেউ চাকরি সাধারণত পায় না, যদি খুব না ট্যালেন্টেড হয়, সেই জায়গাটাও নেই। তাহলে ওরা দিনের শেষে কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা দেখছি ওষুধের কিভাবে দাম বাড়ছে, আমরা দেখছি জিনিসপত্রের কিভাবে দাম বাড়ছে, সন্তানদের কি করে খাওয়া। ওষুধের দাম নিয়ে ব্লকে ব্লকে মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছে নামতে হবে। দেখুন, সেটা তো নামা উচিত, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং করা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে যদি এই এসএসসি স্ক্যামের জন্য, দুর্নীতির জন্য রাস্তায় নামতেন, তাকে অন্তত আমরা একটু সম্মান করতাম। কিন্তু সেই কাজটা উনি করছেন না। উনি ইস্যু ভিত্তিক, যেখানে বিজেপির কিছু ফল দেখবেন, যেখানে সিপিএম এর ফল দেখবেন, সেই সব জায়গায় রাস্তায় নামবেন।
অথচ নিজের ফলগুলোকে নবান্ন থেকে একবারও বললেন না, একবারও ওনাকে বলতে শুনলাম না যে আমার পুলিশ যা হয়েছে হয়ে গেছে, এবারে আমার পুলিশ যারা কারা কারা এর পেছনে আমার দলের নেতা নেত্রীরা আছে তাদেরকে তদন্ত করে বের করবে, মাথাগুলোকে বের করবে এবং ওই অযোগ্যদের টাকাগুলো ফিরিয়ে দেবে। অন্তত এই কথাটা অন্তত নবান্নর মিটিং থেকে উনি প্রেস কনফারেন্স থেকে বলতে পারতেন। সেই ক্ষমতাটুকু ওনার নেই। উনি বলছেন বাংলাকে কলঙ্কিত করা হচ্ছে, উনি বলছেন বাংলার ছেলেমেয়েরা কি দোষ করেছে। বাংলার ছেলেমেয়েরা একটা দোষ করেছে, আপনাকে বিশ্বাস করে। আপনার শাসনকালে সরকারি চাকরি দেওয়ার যে স্বপ্নটা ওরা দেখেছিল, এইটা দেখে ওরা ভুল করেছে, এইটা দেখাই তাদের অন্যায় হয়েছে। আপনাকে ক্ষমতায় এনেছে, এটাই বাংলার মানুষ ভুল করেছে। এর থেকে বড় ভুল আর বাংলার মানুষ কি করবে? এই এতগুলো চোখের জল, এতগুলো পরিবারের দায় কে নেয়? যারা চুরি করেছে, যারা টাকা নিয়েছে তারা দায় নেবে, আর কে নেবে? তুমি ভাবো। এবং যোগ্যর কথা আমি একটু আগে বলছিলাম, এবারে অযোগ্যর কথাটা ভাবো। ওরা তো দুর্নীতি করেছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেটা তো একটা দিক, সেটার জন্য তো তাদের ক্ষমা করা যায় না। কিন্তু আরো একটা দিক যদি ওদের ভাবি, যে ছেলেটা 10-15 লাখ টাকা দিয়ে ধরুন একটা এস এস মানে SLST তে 9, 10, 11, 12 চাকরি পেয়েছে, 10-15 লাখ টাকা মিনিমাম লাগে, যে নেতা মন্ত্রীদের মুখ থেকে শুনেছি। তাহলে 10-15 লাখ টাকা সেখানে দিল, 6 বছর চাকরি করার পরে তাকে তাদের বেতন 12% ইন্টারেস্টে তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে কোথাও না কোথাও গিয়ে সংখ্যাটা কাছাকাছি, তুমি যদি দেখো প্রায় 50 লক্ষের কাছাকাছি একটা সংখ্যা গিয়ে দাঁড়ায়। ওরা কোথায় গিয়ে দাঁড়াবে দিনের শেষে? ওই জন্য দেখছি কালকে ডায়মন্ড হারবার না ক্যানিং, খুব সম্ভবত ওইসব জায়গায় কি একজন সুইসাইড করার জন্য অ্যাটেম্প নিচ্ছে। ছাত্রছাত্রীরা কাঁদছেন, তারা বলছেন, প্রকাশ্যে বলছেন মৃত্যু ছাড়া তাদের কোনো উপায় নেই। এবং একটাও যদি এরকম কোনো দুর্ঘটনা এই রাজ্যে ঘটে, এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল এবং তাদেরও বেশ কিছু পরিবারের আমাদের কাছে একদম গোপন সূত্রে খবর আছে যে তারাও কিন্তু খুব একটা ভালো, মানে খুব অর্থশালী পরিবারের বা ছেলে মেয়ে নয় তারা। স্বাভাবিক, অর্থশালী তারা কেউ লোন নিয়ে, কেউ মায়ের গয়না বিক্রি করে, কেউ লোন নিয়ে দিয়েছে, এবং সেই EMI গুলো এখনো হয়তো চলছে ওদের। তাহলে ওদের পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেল। মানে এবারে 26,000 মানে তো শুধু 26,000 নয়, তাদের কারোর ঘরে 4 জন করে আছে, কারোর ঘরে 5 জন করে আছে, কারোর ঘরে 3 জন। আমি যদি এভারেজে 4 জন করে ধরি, প্রায় লাখখানিক সংখ্যায় গিয়ে দাঁড়ায়। তাহলে এই সামাজিক একটা লাখখানা পরিবার পশ্চিমবঙ্গে, তারা পুরো জলে ভেসে যাবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, একটা দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য। এরপরেও এদের লজ্জা নেই, এরপরে এদের এত খিদে এদেরকে চেয়ারে বসে থাকতে হবে। মানে যদি একটু সামান্যটুকু লজ্জা থাকতো, আমি মনে করি যদি সামান্যটুকু লজ্জা থাকতো, চেয়ার থেকে সরে এসে পদত্যাগ করে অন্তত বলতেন আমি আবার নতুন করে ভোট করো, মানুষের রায় আমি আবার ফিরে আসবো। সেটা যদি উনি করতে পারতেন, তাও ওনাকে আমরা অন্তত বলার কোনো জায়গা থাকতো যে হ্যাঁ, মানুষের রায় উনি আবার এত দুর্নীতি এত চুরি করার পরেও মানুষের রায় ফিরে গেছেন। তাহলে আমাদের হয়তো বলার কোনো জায়গা থাকতো না। একটা মানুষের সামান্যটুকু ন্যূনতম লজ্জা নেই? এরকম একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে কেউ দেখেছে? এই 26,000 স্কুল থেকে যে 26,000 শিক্ষক উঠে গেল হঠাৎ করে, তালা ঝোলার জোগাড়? এটা তো আজকে প্রথম নয়, শিক্ষক উঠেছে। এর আগে কিছুদিন আগে আমরা শুনেছিলাম 8,000 স্কুল বন্ধ হয়েছে। কোথাও দেখেছিলাম সাফিসিয়েন্ট টিচার থাকে না, টিচার স্টুডেন্ট যে রেশিও থাকার কথা সেটা থাকে না। তো এটা এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে এটাও একটা বেশ ভালো দিক বলেছেন, যে এই যে IPS IAS ভবিষ্যতের ডক্টর ইঞ্জিনিয়ার WBCS এদেরকে কে তৈরি করবে? এই 26,000 যদি হঠাৎ করে তুলে নেওয়া হল, তাহলে যারা, আপনি ভাবুন, যারা অযোগ্য চাকরি প্রার্থী শূন্য খাতায় টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা আগামী প্রজন্মের IPS IAS তৈরি করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তারা ডক্টর তৈরি করতো। এর ম্যাক্সিমামটাই তো ভুয়ো, ম্যাক্সিমামটাই তো অযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা, তাহলে আগামী প্রজন্মের IAS IPS তৈরি করছিল। প্রবলেমটা এখানে কাদের হয়ে যায়, সবচেয়ে বড় ক্ষতি কাদের হয়ে যায়? এটা তো একটা যোগ্য অযোগ্যদের কথা বললাম, আরো একটা সেকশনের ক্ষতি হয়ে যায় যারা আগামী প্রজন্মে পড়াশোনা করছে, যে গরিব ঘরের ছেলেটা, যে কৃষক, যে মজুর, তার ঘরের ছেলে মেয়েটা যে কর্পোরেটে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তার ছেলে মেয়েকে পড়াতে পারবে না, তাদের একটাই সম্বল হচ্ছে সরকারি স্কুল। আর এই সরকারি স্কুলে এরকম অযোগ্য মানে শিক্ষকদের, শিক্ষিকাদের ঢুকিয়ে রাখেন, যারা ঠিক করে ABCDটাও বলতে জানেন না। তাদের হাত দিয়ে একটা করে প্রজন্ম তৈরি হচ্ছে। একটা দেশকে যদি ভেঙে ফেলতে হয়, তার শিক্ষা ব্যবস্থাকে আগে সবার আগে গুঁড়িয়ে ফেলতে হবে। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। আর যতদিন শিক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে ফেলবেন, ততদিন টিএমসিপি বলে TMC যে ছাত্র পরিষদের ইউনিট, তত আরো শক্তিশালী হবে। এদের না আছে শিক্ষা, না আছে কোনো ভদ্র সভ্য কোনো কোয়ালিটি। কালকেই দেখছিলাম একটা ভিডিও দেখছিলাম, রাস্তায় র্যালি করতে করতে এসে ভাইকে মা বোন তুলে গাল দিচ্ছে। এই হচ্ছে এদের শিক্ষা দীক্ষা। যতদিন এদেরকে অশিক্ষিত করে রাখবে, ততদিন তৃণমূল ভোট পাবে, এবং সেই কাজটাই তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে। পাড়ায় পাড়ায় দেখবে কেউ ক্লাব খুলে বসছে, কেউ মদ খাচ্ছে, কেউ এই পুজো পার্বণ ইত্যাদিতে, খেলা মেলা ইত্যাদিতে লেগে আছে। কেউ আর পড়াশোনার কথা বলে না, কেউ চাকরি করার কথা বলে না।
আর যারা কথা বলে এই চাকরি করার কথা, তাদেরকে পাবে হয় তুমি ব্যাঙ্গালোরে পাবে, নয় তুমি পুনেতে পাবে, নয় তুমি গুজরাটে পাবে। বাংলায় দেখাও না একটা, আমি তো আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কর্পোরেটে চাকরি করে, ম্যাক্সিমাম তো বাইরে চলে গেছে। যে হাতে গোনা 2-3 জন আছে, তাদের স্যালারি কারোর 20,000, 30,000, কারোর 40,000, মানে লক্ষাধিক টাকার উপরে যদি কারোকে চাকরি করতে হয়, তাদেরকে পশ্চিমবাংলা ছেড়ে চলে যেতে হবে। আর এই আশঙ্কাটি আজ থেকে কিছু বছর আগে বুদ্ধদেব ভট্টাচার্য একটি ইন্টারভিউতে বলেছিলেন যে 5 বছর পরে এই প্রজন্মের কি হবে, যারা মুড়ি বেচার কথা বলছে, যারা ঘুগনি বেচার কথা বলছে। এবং আশা করি এই যারা যোগ্য চাকরি প্রার্থী যারা এখন রাস্তায় বসছে, মুখ্যমন্ত্রী 7 তারিখ ওদের সাথে দেখা করে আবার হয়তো বলবেন তোমরা ঘুগনি বেচো, তোমরা চা কেটলি নিয়ে বেরিয়ে পড়ো, চা বিক্রি করো, বিস্কিট বিক্রি করো, বাদাম বিক্রি করো, এখানে অনেক ইনকাম আছে, পড়াশোনা করতে হবে না, শিক্ষক শিক্ষিকা হতে হবে না, শুধু আমাকে যারা টাকা দিবে তারাই শিক্ষক হবে, আর যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে থাকবে। আর তার ভাইপো, বিলেত ফেরত ভাইপোরা, তারা গরু, বালি, কয়লা এসব পাচার করে, উপার্জন করে কোটি কোটি টাকা সম্পত্তি তৈরি করবে। এই হচ্ছে বাংলার অবস্থা। আমি শেষ করব, দুটো নাম বলবো, পার্থ দে আর পার্থ চট্টোপাধ্যায়। কি মিল আর কি অমিল? আহ মিল তো কিছুই আমি পাই না। আমি আমি কিছুদিন আগে আমি পার্থদের একটি ব্যাপারে পড়াশোনা করছিলাম। ওনার একটা বাড়ি ছিল, উনি এখনো ওখানে থাকেন খুব সম্ভবত। যে বাড়িটাকে দেখলে মনে হবে না কোনোদিন উনি জীবনে একটা মন্ত্রীর পদে ছিলেন, একজন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থদেব। কোনোদিন দেখে মনে হবে না ওনার চাল চলন, ওনার আচার আচরণ, ওনার দৈনিক জীবনযাপন যেভাবে উনি লিড করেন। আরেকটা ছিল পার্থ চ্যাটার্জি, যিনি তার নিজের কুকুরের জন্য অব্দি একটা ফ্ল্যাট কিনে রেখেছিলেন, যিনি ডেলি 60,000 টাকার ফল খেতেন। আর একজন আছেন পার্থদেব। এই হচ্ছে সৎ আর অসতের পার্থক্য। পশ্চিমবঙ্গে মানুষ ভুলে গেছে, মানে আগে অন্তত, এবং এটা একটা জিনিস আমরা রিগ্রেট করি, আমাদের পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এখন একটা বিরোধী নেত্রী থাকতো না, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল আর বেশি দিন টিকতো না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা বিরোধী নেত্রী থাকতো, এই কাজটা যদি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়রা গিলে খেয়ে নিতেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের বিরোধী নেতা বলো, নেত্রীরা বলো, তারা এই পার্থদের ক্যাটাগরির মধ্যে পড়েন, যারা ভদ্র সভ্য, যারা রাস্তায় গিয়ে বাঁদরামো করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। তাই হয়তো আমরা সরাতে পারছি না। যেদিন বাঁদরামো করতে পারবো, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিটের জন্য চেয়ারে বসতে পারবে না। সেদিন গোটা বাংলা জুড়ে ধর্মঘট ডাকবো, কোথায় হাইওয়েতে বসে থাকবো, দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেসওয়ে বন্ধ করবো। এরকম করেই তাকে রাজ্য থেকে সরানো যেত, কিন্তু আমরা ওটা পারি না বলেই আমরা করতে পারছি না, এবং এটাই পশ্চিমবঙ্গ মানুষের দুর্ভাগ্য যে আমরা ওটা পারছি না।